প্রথমে আমরা চার্লস রবার্ট ডারউইন এর জীবন ইতিহাস দেখব। ইনি অনেকগুলো উপাধিতে ভূষিত হয়েছিলেন: এফআরএস, এফআরজিএস, এফএলএস, এফজেডএস। এটি ডারউইনের 7 বছর বয়সের ছবি ইন 1816। এটি শ্রীশবাড়ি স্কুল, যেখানে ডারউইন 1818 সালে বোর্ডার হিসেবে ভর্তি হন এবং প্রায় 7 বছর এখানে উনি অধ্যয়ন করেন। চার্লস রবার্ট ডারউইন ইংল্যান্ডের শ্রপশায়ার কাউন্টির শ্রুশবাড়ি শহরে 1809 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি দি মাউন্ট নামক বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা এবং তার পিতামহ বেশ ধনাঢ্য পরিবার ছিলেন এবং ধনাঢ্য ও ডাক্তার বাবা রবার্ট ডারউইন এবং মা সুসানা ডারউইন, যাদের টাইটেল ছিল ওয়েজউড। 6 সন্তানের মধ্যে ডারউইন ছিলেন পঞ্চম। দাদা ডাক্তার ইরেসমাস ডারউইন ও নানা জোসিয়া ওয়েজউড বিশিষ্ট মৃত্যুদণ্ড বিলোপ ও উদারপন্থী ছিলেন। বিবর্তনের সাধারণ ধারণা ও বিবর্তন সম্বন্ধীয় কবিতার ছন্দে প্রকাশিত জুনোমিয়া 1794 প্রকাশের জন্য তার দাদা বিখ্যাত ছিলেন। আমরা গত লেকচারে ইরেসমাস ডারউইনের কথা বলেছিলাম, যিনি বিবর্তন সম্বন্ধে প্রথম দিকের বেশ কিছু ধারণা দিয়েছিলেন। তার বই প্রকাশিত হয়েছিল, ফলে ডারউইন একটা বিবর্তন সম্বন্ধে একটা পরিবার থেকে বেড়ে উঠেছিলেন। 8 বছর বয়স হতেই ডারউইন প্রাকৃতিক ইতিহাস অর্থাৎ ন্যাচারাল হিস্টোরি সম্বন্ধে আগ্রহী হয়ে ওঠেন এবং তখন থেকে বিভিন্ন জিনিস উনি সংগ্রহ করতে থাকেন। 1818 সালের জুলাইতে তার মা মারা যান এবং সেপ্টেম্বরে তিনি বড় ভাই সহ বিলাতে শ্রুশবাড়ি স্কুলে বোর্ডার হিসেবে, আমরা যারা স্লাইডে দেখিয়েছি, এই শ্রুশবাড়ি স্কুলে উনি বোর্ডার হিসেবে ভর্তি হন এবং 7 বছর সেখানে পড়াশোনা করেন। তাহলে আমরা দেখলাম চার্লস রবার্ট ডারউইন একটি বিখ্যাত পরিবারে, একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ডারউইন পরিবারে 1809 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি তার বাবার নাম রবার্ট ডারউইন এবং দাদার নাম ইরেসমাস ডারউইন। নানার দিক থেকেও তারা বেশ স্বনামধন্য ছিলেন। তারা ওয়েজউড পরিবার। তার মা সুসানা ডারউইন ওয়েজউড এবং তার নানা এবং তার দাদা দুজনেই মৃত্যুদণ্ড বিলোপ ও উদারপন্থী ছিলেন। খুব অল্প বয়সে ডারউইন মাকে হারান 1818 সালের জুলাইতে এবং সেপ্টেম্বরেই উনি এই শ্রুশবাড়ি স্কুলে বোর্ডার হিসেবে ভর্তি হন। এটি হচ্ছে এডিনবার্গ ইউনিভার্সিটির মেডিকেল স্কুল। সেই সময়ের অত্যন্ত সর্বোৎকৃষ্ট একটি মেডিকেল স্কুল ছিল, যেখানে তার পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ডাক্তারি পড়ানোর জন্য তার বাবা এখানে তাকে ভর্তি করে দেন এবং এখানে 1825 থেকে 1827 পর্যন্ত ডারউইন এখানে মেডিসিনে অধ্যাপনের জন্য এখানে অবস্থান করেন। 1825 সালের অক্টোবরে ভাই ইরেসমাস সহ সেই সময়ের ব্রিটেনের সর্বোৎকৃষ্ট বিশ্ববিদ্যালয় মেডিকেল স্কুল এডিনবার্গ মেডিকেল স্কুলে ভর্তি হন। চিকিৎসা শাস্ত্রের লেকচার তার কাছে নিরস ও শল্য চিকিৎসা, দ্যাট মিন্স সার্জারি, তার কাছে অত্যন্ত পীড়াদায়ক মনে হতে লাগলো। এর পরিবর্তে তিনি মুক্ত কৃতদাস জন এডমনস্টনের কাছে ট্যাক্সিডার্মি শিখতে লাগলেন। ট্যাক্সিডার্মি হলো যে ওই অনেকটা মমিফিকেশন করার মতো আর কি, অর্থাৎ প্রাণীর চামড়ার ভিতরের যা কিছু আছে তার পৌষ্টিক তন্ত্রগুলোকে বের করে দিয়ে তার চামড়া সহ তার উপরের আবরণটিকে সংরক্ষণ করা, ওই রকম অবয়ব দেওয়া, এটিকে বলে ট্যাক্সিডার্মি। এতে বেশ উনি আগ্রহী ছিলেন এবং এটি শিখতে লাগলেন। মেডিকেল কলেজের পড়াশোনা তার ভালো লাগছিল না। ইনি হচ্ছেন রবার্ট এডমন্ড গ্র্যান্ট, একজন ব্রিটিশ অ্যানাটমিস্ট অ্যান্ড জুওলজিস্ট। এনার কাছে ডারউইন বেশ কিছু, বিশেষ করে সামুদ্রিক বিভিন্ন প্রাণীর লাইফ সাইকেল নিয়ে গবেষণা করতে থাকলেন এবং ইনি প্রথম ডারউইন একটি আবিষ্কার করলেন, সেটা হচ্ছে ওয়েস্টার্ন নামক এক ধরনের মলাস্কের ভিতরে উনি স্কেট জোকের ডিম আবিষ্কার করলেন এবং এই 1825-এর দ্বিতীয় বছরে অর্থাৎ 1826-এর দিকে তিনি প্লিনিয়ান সমিতি নামক এক ধরনের সমিতিতে যোগ দেন, যেটি সে সময়ের সনাতন ধর্মীয় মতাদর্শের সাথে
জড়বাদী চিন্তাধারার শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক হতো। দ্যাট মিনস সনাতন হচ্ছে অর্থোডক্স আর জড়বাদী হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক। এই ধরনের দুইটি মতাদর্শের মধ্যে এক ধরনের বিতর্ক, লাইভ বিতর্ক হতো। এই সমিতিটির নাম ছিল প্লিনিয়ান সমিতি। তো বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বছরে ডারউইন প্রাকৃতিক ইতিহাস ভিত্তিক প্লিনিয়ান সমিতিতে যোগ দেন, যেখানে সনাতন ধর্মীয় মতাদর্শের সাথে জড়বাদী চিন্তাধারার শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক হতো। সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীদের শারীরস্থান ও জীবনচক্র অনুসন্ধানে তিনি রবার্ট এডমন্ড গ্রান্ট, এই যে ইনি হচ্ছেন রবার্ট এডমন্ড গ্রান্ট, এনাকে সহযোগিতা করতেন। এবং 1827 সালের 27শে মার্চ তিনি আবিষ্কার করেন যে ওয়েস্টারের খোলক, ওয়েস্টার হচ্ছে এক ধরনের মলাস্ক যার খোলক অভ্যন্তরে কালো স্পোর আসলে এসকেট জোকের ডিম। তিনি উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে পড়তে থাকেন এবং বিশ্ববিদ্যালয় মিউজিয়ামে জীব সংগ্রহে সাহায্য করতে থাকেন। এটি হচ্ছে কেমব্রিজ এর অধীনে ক্রাইস্ট কলেজ, যেখানে ডারউইন 1828 অর্থাৎ 1828 থেকে 1831 সাল পর্যন্ত পড়াশোনা করেন, এখানে অবস্থান গ্রহণ করেন। এবং তার বাবা যখন দেখলেন যে তার ডাক্তারি বা চিকিৎসা শাস্ত্রে খুব একটা বেশি আগ্রহ নয়, উদাসীন, তখন এনাকে এই ক্রাইস্ট কলেজেও ভর্তি করে দেন ব্যাচেলর অফ আর্টসে। তো ব্যাচেলর অফ আর্টসে ভর্তি হলেও কেমব্রিজের তখন ট্রাইপস নামক এক ধরনের পরীক্ষা দিতে হতো। ট্রাইপস পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে ব্যাচেলর অর্থাৎ সম্মান ডিগ্রিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হতো। যেহেতু উনি ট্রাইপস পরীক্ষায় অনুত্তীর্ণ হন, সেজন্য তাকে ব্যাচেলর অফ আর্টস এর পরিবর্তে সাধারণ ডিগ্রিতে ভর্তি হতে হয়। তবে সেখানে তিনি ভালো রেজাল্ট করেন এবং সেখান থেকে উনি কৃতিত্বের সাথে বের হয়ে আসেন। বিচক্ষণ বাবা চিকিৎসা শাস্ত্র পাঠে ছেলের উদাসীনতা বুঝতে পারলেন এবং ডারউইনকে কেমব্রিজের খ্রিস্ট কলেজে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রিতে ভর্তি করে দেন, যেটি ছিল বিলাত দেশীয় পাদ্রী হওয়ার প্রথম পদক্ষেপ। ট্রাইপস পরীক্ষা অনুত্তীর্ণ হওয়ায় 1828 সালে তিনি সাধারণ ডিগ্রি কোর্সে ভর্তি হন। তার চাচাতো ভাই ছিলেন উইলিয়াম ডারউইন ফক্স, যিনি একজন এন্টোমোলজিস্ট ছিলেন এবং তিনি বাটারফ্লাই বা প্রজাপতি সংগ্রহ করতেন। তার অনুপ্রেরণায় এবং উৎসাহে তিনি বিটল সংগ্রহ বা গুবরে পোকা সংগ্রহে ডারউইন সংগ্রহ করতে থাকেন, বা ডারউইন এটার উপর আগ্রহ সৃষ্টি হয়। এবং তার কিছু আবিষ্কার তৎকালীন কীটতত্ত্ববিদ ও প্রকৃতিবিদ জেমস ফ্রান্সিস স্টিভেন্সের ইলাস্ট্রেশনস অফ ব্রিটিশ এন্টোমোলজিতে প্রকাশিত হয়। ইনি হচ্ছেন জন স্টিভেন হেন্সলো। ইনি ব্রিটিশ প্রিস্ট অর্থাৎ যাজক, বোটানিস্ট অ্যান্ড জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ এবং উদ্ভিদবিদ। হি ইজ বেস্ট রিমেম্বার্ড অ্যাজ ফ্রেন্ড অ্যান্ড মেন্টর টু হিজ পিপল চার্লস ডারউইন। অর্থাৎ চার্লস ডারউইন এর অন্যতম একজন পথ প্রদর্শক হিসেবে জন স্টিভেন হেন্সলোর নাম স্মরণীয় হয়ে থাকবে। তাকে ডারউইন অনেক বেশি তার শরণাপন্ন হতেন এবং তাকে অনেক বেশি ফলো করতেন। ইনি হচ্ছেন জন স্টিভেন হেন্সলো। ভাই ফক্স ডারউইনের মাধ্যমে তিনি উদ্ভিদবিদ্যার প্রফেসর ও যাজক জন স্টিভেন্স হেন্সলোর অনুসারী হন এবং কাছের বন্ধুতে পরিণত হন। এর পাশাপাশি তিনি স্বনামধন্য অন্যান্য যাজক প্রকৃতিবিদদের সাথে মিলিত হন, যারা ধর্মতত্ত্বের সাথে প্রাকৃতিক বিজ্ঞানের মিল খুঁজতেন। এর মধ্যে উইলিয়াম পালের এভিডেন্সেস অফ ক্রিশ্চিয়ানিটি গ্রন্থটি উনি খুব পছন্দ করেন এবং এর ভাষা ও দর্শন পাঠ করে পুলকিত হন। 1831 সালের সাধারণ ডিগ্রি পরীক্ষায়, চূড়ান্ত পরীক্ষায় তিনি 178 জনের মধ্যে 10ম স্থান লাভ করেন। এই যে ব্যাচেলর অফ আর্টসে ভর্তি হওয়ার পরে ট্রাইপস পরীক্ষায় অনুত্তীর্ণ হলেন, ফলে উনি সাধারণ ডিগ্রি কোর্সে ভর্তি হতে হলো তাকে। তো এই যে সাধারণ ডিগ্রি কোর্সে উনি বেশ কৃতিত্বের একটি রেজাল্ট রাখলেন। 178 জনের মধ্যে উনি 10ম স্থান অধিকার করলেন। ডারউইন 1831 সালের জুন পর্যন্ত কেমব্রিজে অবস্থান করেন এবং প্রকৃতি, আইন, ধর্মতত্ত্ব, দর্শন ও সৃষ্টিকর্তা সম্বন্ধে অনেক পুস্তক পাঠ করেন। আলেকজান্ডার ভন হামবোল্ট রচিত বৈজ্ঞানিক ভ্রমণ কাহিনী পার্সোনাল ন্যারেটিভ পড়ে তিনি অত্যন্ত অনুপ্রাণিত হন এবং কিছু সহপাঠী সহ স্পেনের টেনেরিফ দ্বীপ ও গ্রীষ্মমণ্ডলীয়
অঞ্চলের অর্থাৎ ট্রপিক্যাল রিজিয়নের প্রাকৃতিক ইতিহাস দেখার পরিকল্পনা করেন। এর পূর্ব প্রস্তুতি হিসেবে প্রফেসর অ্যাডাম সেজুইকের ভূতত্ত্ব বা জিওলজি কোর্সে অংশগ্রহণ করেন এবং এই জিওলজিতে পারদর্শী হওয়ার জন্য তিনি ওয়েলস গমন করেন 4 আগস্ট 1831 সাল। ওয়েলস থেকে শিক্ষা সফর শেষে তিনি বাড়িতে ফিরে যান এবং 29 আগস্ট তার জীবনের অত্যন্ত স্মরণীয় একটি দিন। এই 29 আগস্ট প্রফেসর হ্যান্সলোর একটি চিঠি পান, একটা সুপারিশপত্র পান, যেটি ছিল ব্রিটিশ নৌবাহিনীর হাইড্রোলজিক্যাল সার্ভের একটি ফ্রিগেট জাহাজ HMS বিগল এর ক্যাপ্টেন রবার্ট ফিটজয়ের সাথে বিশ্ব ভ্রমণে একজন ভদ্রলোক সঙ্গী ও প্রকৃতিবিদ হিসেবে নিয়োগের সুপারিশপত্র। তাহলে এই 29 আগস্ট ছিল তার জীবনের অত্যন্ত স্মরণীয় একটি দিন, কারণ তিনি প্রফেসর হ্যান্সলোর একটি চিঠি পান, একটি সুপারিশপত্র পান, যে সুপারিশপত্রে HMS বিগল, এই যে তোমরা জাহাজটা দেখতে পাচ্ছ, এটি HMS বিগল জাহাজ ব্রিটিশ নৌবাহিনীর একটি ফ্রিগেট জাহাজ। এটা মূলত হাইড্রোলজিক্যাল সার্ভে অর্থাৎ সমুদ্রের তীরবর্তী উপকূল এবং দ্বীপসমূহের হাইড্রোলজিক্যাল সার্ভে করবে এবং সেই সার্ভের যে ক্যাপ্টেন, মানে জাহাজের যিনি ক্যাপ্টেন রবার্ট ফিটজয়ের, ইনি একজন ভদ্রলোক সঙ্গী, তার সাথে উনি বিভিন্ন কথাবার্তা বলবেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এবং ন্যাচারালিস্ট হিসেবে, ভদ্রলোক সঙ্গী এবং ন্যাচারালিস্ট হিসেবে এই নিয়োগের সুপারিশপত্রটি উনি পান। বাবা রবার্ট ডারউইন প্রথমে রাজি ছিলেন না, কারণ এই বিশ্ব ভ্রমণটি ছিল প্রায় 5 বছরের এবং বাবা মনে করলেন যে এটা তার একটা টাইম ওয়েস্টেজ হবে। কিন্তু উনি ওনার মামার কাছে, মামার শরণাপন্ন হলেন। অর্থাৎ বাবা রবার্ট ডারউইনের ইচ্ছা না থাকলেও তার শ্যালক জোসিয়া ওয়েজুড, অর্থাৎ ডারউইনের মামা জোসিয়া ওয়েজুড টু এর সুপারিশে বাবা রাজি হন এবং ডারউইন এই HMS বিগল জাহাজে একজন ভদ্রলোক সঙ্গী হিসেবে এবং একজন প্রকৃতিবিদ হিসেবে গমন করেন, রওনা হন। 27 ডিসেম্বর 1831 খ্রিস্টাব্দে প্লিমাউথ বন্দর থেকে দক্ষিণ আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। জাহাজে ডারউইনের জন্য ছিল একটি নিজস্ব কক্ষ ও ক্যাপ্টেনের খাবার টেবিলের নির্দিষ্ট একটি আসন। বিগল অভিযাত্রায় কিছু প্রয়োজনীয় বৈজ্ঞানিক সরঞ্জামাদির পাশাপাশি তিনি চার্লস লায়েলের দ্য প্রিন্সিপালস অফ জিওলজি সহ কিছু বই সঙ্গে নিয়েছিলেন। লায়েলের গ্রন্থ থেকে সমরূপতাবাদ বা ইউনিফর্মিটারিয়ানিজম ধারণা তিনি পেয়েছিলেন, যে মতবাদের মূল কথা ছিল পৃথিবীতে বিদ্যমান প্রাকৃতিক শক্তিসমূহ, যেমন বৃষ্টি, প্লাবন, বায়ু প্রবাহ, ভূমিকম্প, অগ্নুৎপাত ইত্যাদি বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করছে এবং প্রাকৃতিক শক্তিসমূহ অতীতের ন্যায় বর্তমানেও কি আছে, সক্রিয় আছে। এটি ইউনিফর্মিটারিয়ানিজম, এই সমরূপতাবাদের মূল বক্তব্য এবং যেটি ছিল চার্লস লায়েলের দ্য প্রিন্সিপালস অফ জিওলজি সহ কিছু বই। তো এটি 27 ডিসেম্বর 1831 এটা বিগল জাহাজটি HMS বিগল জাহাজ, এটা তার ভয়েস 2, দ্বিতীয় ভয়েস এই জাহাজের। তার প্রথম ভয়েস ছিল বা প্রথম ভ্রমণ ছিল 1820 সালে, আর এটি দ্বিতীয় ভয়েস 1831 সালে, যেটি আধুনিক বিবর্তন বিদ্যার জনক চার্লস রবার্ট ডারউইন বিশ্ব ভ্রমণে এই বিগল জাহাজে করে প্রায় 5 বছর বিশ্ব ভ্রমণ করেন। ডারউইনের সেই প্লিমাউথ বন্দর থেকে কেপ ভার্ডি হয়ে, এটা দেখতে পাচ্ছ তোমরা, দক্ষিণ আমেরিকার বাহিয়া, ব্রাজিলের বাহিয়া উপকূল, এখানে দক্ষিণ আমেরিকার পূর্ব তটরেখা এবং পশ্চিম তটরেখা, এই জায়গাগুলোতে বিভিন্ন উপকূলীয় বন্দর এবং বিভিন্ন দ্বীপ, যেমন ফকল্যান্ড দ্বীপ এবং তোমরা গ্যালাপাগোস দ্বীপের নাম শুনেছ, এই সমস্ত দ্বীপ উনি পরিদর্শন করেন, বিভিন্ন জীব সংগ্রহ করেন। গ্যালাপাগোস দ্বীপ হয়ে পাশে নিউজিল্যান্ড হয়ে এখানে তাসমানিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়ার তাসমানিয়া হয়ে কোকোস আইল্যান্ড হয়ে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন হয়ে আবার উনি ফিরে আসেন ইংল্যান্ডে। তো এই যে ভ্রমণ প্রায় 5 বছরের ভ্রমণ। এই বিশ্ব ভ্রমণে উনি বিভিন্ন ধরনের জীব এবং
ফসিল সংগ্রহ করে নিয়ে আসেন এবং তাদের ভিতরে সাদৃশ্য এবং সম্পর্ক নিয়ে পরবর্তী 20 বছর উনি গবেষণা করতে থাকেন। জাহাজটি প্রথমে কেপ ভার্ডির সেন্ট জাগো দ্বীপে নোঙ্গর করে। এই যে কেপ ভার্ডি দেখতে পাচ্ছ, এই কেপ ভার্ডির সেন্ট জাগো দ্বীপে নোঙ্গর করে। এরপর ব্রাজিলের বাহিয়া ব্লাঙ্কা, এই যে বাহিয়া ব্লাঙ্কা, পাটাগোনিয়া উপকূল সহ দক্ষিণ আমেরিকার পূর্ব ও পশ্চিম তটরেখার বিভিন্ন উপকূল ও দ্বীপ, তন্মধ্যে গ্যালাপোগাস দ্বীপ, ফকল্যান্ড দ্বীপ গুলো অন্যতম। এরপরে নিউজিল্যান্ড, তাহিতি দ্বীপ, অস্ট্রেলিয়া, তাসমানিয়া, কোকোস দ্বীপ, মৌরিতিয়াস, এই যে কোকোস, মৌরিতিয়াস, এরপরে কেপ টাউন, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন প্রভৃতি স্থানে প্রায় 5 বছর বিশ্ব ভ্রমণ শেষে 2 অক্টোবর 1836 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ফলমাউথ কর্নওয়াল বন্দরে ফিরে আসেন। পৃথিবীর নানা দেশ হতে বিচিত্র জীবজন্তু ও ফসিল সংগ্রহ করেন এবং পরবর্তী 20 বছর এই সকল নমুনা পরীক্ষা নিরীক্ষা করেন এবং প্রাণীসমূহের মধ্যে সাদৃশ্য ও সম্পর্ক নিয়ে গবেষণা করেন। 24 জানুয়ারি 1839 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটির ফেলো বা FRS নির্বাচিত হন এবং 29 জানুয়ারি এমা ওয়েজউডকে বিয়ে করেন। এমা ওয়েজউড তার ফার্স্ট কাজিন এবং তারা 10 জন সন্তানের জনক জননী হন। 1839 সালে তার লিখিত জার্নাল অব দি রিসার্চেস অফ ভয়েস অব দি HMS বিগল গ্রন্থটি প্রকাশিত হয় এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং প্রকৃতি বিজ্ঞানী হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন। তিনি অনেকগুলো গ্রন্থ, জার্নাল রচনা করেছিলেন, তার ভিতরে উল্লেখযোগ্য কয়েকটি এখানে উল্লেখ করছি। জিওলজিক্যাল অবজারভেশনস অন সাউথ আমেরিকা 1846, দ্য ভ্যারিয়েশন অফ অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস আন্ডার ডোমেস্টিকেশন 1868, দ্য ডিসেন্ট অফ ম্যান অ্যান্ড সিলেকশন in relation to sex 1871, the expression of the emotions in man and animals 1872, the autobiography of Charles Darwin 1887, correspondence of Charles Darwin ইত্যাদি হচ্ছে তার উল্লেখযোগ্য রচনা। আমরা এখানে কয়েকটি স্লাইড দেখতে পাচ্ছি। প্রথম স্লাইডে ডারউইন এবং তার স্ত্রী এমা ডারউইন, দ্বিতীয় ছবিতে ডারউইন এর জীবনকাল, মধ্য বয়সের ডারউইন 12 ফেব্রুয়ারি 1809 থেকে 19 এপ্রিল 1882। তৃতীয় স্লাইডে অ্যানি এলিজাবেথ, ডারউইনের বড় মেয়ে, যার জন্ম 1841 এবং মৃত্যু 1851, মাত্র 10 বছর বয়সে সে মৃত্যুবরণ করে। তো ডারউইনের 10 ছেলেমেয়ের মধ্যে অ্যানি সহ আরো 2 জন, অর্থাৎ মোট 3 জন তাদের শিশু বয়সেই মৃত্যুবরণ করে, যা ডারউইনের মধ্যে গভীর ক্ষতের সৃষ্টি করে এবং গভীর চিন্তার সৃষ্টি করে যে প্রাকৃতিক যে আঘাত বা যে সংঘাত জীবের জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সে একটি মানে তার মধ্যে এই বিষয়ে গভীর রেখাপাত তৈরি করে। ডারউইনের ডাউন হাউসের বাড়ির সামনে দিয়ে থিঙ্কিং পাথ, অর্থাৎ তার এই রাস্তায়, এই স্যান্ড ওয়াকের এই রাস্তায় উনি প্রচুর হেঁটেছেন, চিন্তা করেছেন এবং অনেক চিন্তার উনি সুরাহা পেয়েছেন এই রাস্তায়। এটি একটি বিখ্যাত রাস্তা হয়ে আছে, এটি থিঙ্কিং পাথ। তার বিখ্যাত গ্রন্থ, যতগুলো গ্রন্থ তার আমরা উল্লেখযোগ্য আগের স্লাইডে দেখে এসেছি, তার মধ্যে সবচেয়ে যেটি বেশি উল্লেখযোগ্য সেটি হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই গ্রন্থ প্রকাশের পরে উনি জগৎ বিখ্যাত হয়ে পড়েছেন। তো ডারউইনের মনে একটি ধারণা জন্মে যে প্রাকৃতিক সংঘাত কিভাবে প্রাণীসমূহের স্থায়িত্বকে নিয়ন্ত্রণ করে, যা পরবর্তীকালে প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রতিষ্ঠায় যথেষ্ট সহায়ক হয়েছিল। প্রাকৃতিক নির্বাচন বলতে বোঝায় প্রকৃতি যোগ্যতমের ঊর্ধ্বতনের মাধ্যমে নতুন প্রজাতি সৃষ্টি করে। তো প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা যেটা ডারউইনিজম বলা হচ্ছে, এটি প্রাকৃতিক নির্বাচন বলতে প্রকৃতির যোগ্যতমের ঊর্ধ্বতনের মাধ্যমেই নতুন প্রজাতির সৃষ্টির বিষয়টি ডারউইন
আলোকপাত করছেন। 1859 খ্রিস্টাব্দের 24 নভেম্বর ডারউইন রচিত প্রাকৃতিক নির্বাচন দ্বারা প্রজাতির উৎপত্তি বা অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থখানি প্রকাশিত হয়, যা প্রকৃতি বিজ্ঞানী ও দার্শনিকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই সেই বই, অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। 1859 খ্রিস্টাব্দের 24 নভেম্বর এটি প্রকাশিত হয়। 1882 সালের 19 এপ্রিল লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে ডারউইন মৃত্যুবরণ করেন। 73 বছর বয়সে ডারউইন মৃত্যুবরণ করেন। ডারউইনের ইচ্ছা ছিল তাকে ডাউনির সেন্ট মেরি চার্চইয়ার্ডে যেন সমাধিস্থ করা হয়, কিন্তু তার সহকর্মীদের অনুরোধে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে পদার্থবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের কবরের পাশে 26 এপ্রিল 1882 সালে তাকে সমাধিস্থ করা হয়। এই হচ্ছে মোটামুটি ভাবে ডারউইনের জীবন ইতিহাস। আমরা এরপরে আসবো ডারউইনিজম বা আমাদের লেকচারের দ্বিতীয় অংশ। ডারউইনিজম অর্থাৎ ডারউইন বাদ বলা যায়। ডারউইনবাদ হচ্ছে ডারউইন তার চিন্তাধারায় তিনি বিশ্ব ভ্রমণ করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেছেন, বিভিন্ন জীবের ভিতরে সম্পর্ক এবং সাদৃশ্য খুঁজেছেন, প্রাকৃতিক সংঘাতের সাথে এনিমেলের রিলেশন, এনিমেলের বংশবৃদ্ধি, এনিমেলের সংখ্যা ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন, ইত্যাদি নিয়ে গবেষণা করেছেন, এবং তার যে তত্ত্ব প্রকাশিত হয়েছে সেটিকে আমরা ডারউইনবাদ বলতে পারি। ডারউইনবাদের সাথে আরেকটি বিষয় মনে রাখতে হবে, ঠিক ডারউইনের সময়ই A.R. ওয়ালেস, এই A.R. ওয়ালেস এর মতবাদ বা A.R. ওয়ালেস এর ধারণা এরকমই ছিল, এবং পরবর্তীতে এটি ডারউইন এবং ওয়ালেসের যৌথ মতবাদ হিসেবে প্রকাশিত হয়, এবং যেটি প্রাকৃতিক নির্বাচন মতবাদ হিসেবেও পরিচিতি লাভ করে। ইনি হচ্ছেন থমাস রবার্ট ম্যালথাস। তার বিখ্যাত বই এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন। ডারউইন যখন বিশ্ব ভ্রমণ শেষে ফিরে আসেন তখন পপুলেশনের উপরে, জনসংখ্যার উপরে ম্যালথাসের বইটি তিনি পাঠ করেন, এবং এই বইটি তাকে তার ন্যাচারাল সিলেকশন তত্ত্ব দেওয়ার ক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ডারউইন সমুদ্র যাত্রা হতে ফিরে থমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যার উপর লিখিত অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন প্রবন্ধ পাঠ করেছিলেন, যার মূল বক্তব্য ছিল জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, অথচ খাদ্য সরবরাহ বৃদ্ধি পায় গাণিতিক হারে, কিন্তু স্থান, দ্যাট মিনস স্পেস, অপরিবর্তিত থেকে যায়। কাজেই দুর্ভিক্ষ, মহামারী, রোগ, শোক, যুদ্ধ প্রভৃতি দুর্যোগে, তাহলে এ সমস্ত প্রাকৃতিক সংঘাত কিভাবে প্রাণীসমূহের স্থায়িত্বকে নিয়ন্ত্রণ করে, যা পরবর্তীকালে প্রাকৃতিক নির্বাচনের মতবাদ প্রতিষ্ঠায় যথেষ্ট সহায়ক হয়েছিল। ইতোমধ্যে আলফ্রেড রাসেল ওয়ালেস স্বতন্ত্রভাবে ডারউইনের ন্যায় অভিন্ন মতবাদ প্রকাশ করেন। আমরা এই যে পাশের স্লাইডে আলফ্রেড রাসেল ওয়ালেসের কে দেখতে পাচ্ছি, যিনি একই সময়ে ডারউইনের মতই মতবাদ প্রকাশ করেছিলেন। ফলে তাদের দুজনের সম্মতিতে 1858 খ্রিস্টাব্দে পারস্পরিক সম্মতির মাধ্যমে ডারউইন ও ওয়ালেস তাদের আবিষ্কার পুস্তক আকারে প্রকাশ করে, এবং তাদের প্রাকৃতিক নির্বাচন মতবাদ ডারউইন ওয়ালেস মতবাদ নামে অভিহিত হয়। প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রপোজড দ্য থিওরি অফ ইভলিউশন। থিওরি অফ ইভলিউশন বলা যেতে পারে ন্যাচারাল সিলেকশন। ইভলিউশন কথাটির অর্থ গ্র্যাজুয়াল চেঞ্জ ইন স্পেসিস থ্রু অ্যাডাপ্টেশনস ওভার টাইম, অর্থাৎ সময়ের পরিক্রমায় জীবের ভিতরে যে পরিবর্তন, এই পরিবর্তন। প্রাকৃতিক নির্বাচন বলতে বোঝায় প্রকৃতি যোগ্যতমের ঊর্ধ্বতনের মাধ্যমে নতুন প্রজাতি সৃষ্টি করে। জীবন সংগ্রামে সেই সমস্ত জীবকুল টিকে থাকতে সক্ষম হবে যাদের যোগ্যতা আছে, এবং এই যোগ্যতাই বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়ে নতুন প্রজাতির সৃষ্টিতে সহায়তা করে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বিশ্লেষণে দেখা যায় দুইটি ভিত্তিমূলের উপরে এই মতবাদটি প্রতিষ্ঠিত। প্রথমত, জীবজগতের কতগুলো বাস্তব ঘটনাকে সূক্ষ্মভাবে লক্ষ্য করা হয়েছে, যাদের প্রকাশকে পোস্টুলেশন বলে। দ্বিতীয়ত, এই বাস্তব ঘটনাগুলোর চূড়ান্ত ফলাফলকে বৈজ্ঞানিক সত্য বলে অনুধাবন করা হয়েছে। এই ফলাফল প্রকাশকে বলা হচ্ছে ডিডাকশন। বাস্তব ঘটনাবলী ও বৈজ্ঞানিক সত্যগুলির উপর নির্ভর করে ডারউইনবাদের বক্তব্য অনুযায়ী বিবর্তন প্রক্রিয়াকে
6টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম 3টি ধাপ হচ্ছে বাস্তব ঘটনাবলী এবং শেষ 3টি ধাপ হচ্ছে এর ফলাফল। ফলাফলগুলির বিশেষ একটি ধাপের বক্তব্য অনুযায়ী ডারউইনবাদকে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা থিওরি অফ ন্যাচারাল সিলেকশন বলা হয়ে থাকে। এই মতবাদ অনুযায়ী বিবর্তনের জন্য চূড়ান্তভাবে প্রকৃতি বা নেচার দায়ী। ডারউইনের 6টি ধাপের প্রথম ধাপটি হচ্ছে বংশবৃদ্ধির উচ্চ হার বা প্রোডিগ্যালিটি অফ প্রোডাকশন, পরিবৃত্তির অসীম ক্ষমতা। 2 নম্বর অমনিপটেন্স অফ ভেরিয়েশন অ্যামংস্ট দ্য ইন্ডিভিজুয়াল। 3 হচ্ছে খাদ্য ও স্থানের সীমাবদ্ধতা, লিমিটেশন অফ ফুড অ্যান্ড স্পেস। 4 জীবন সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। 5 যোগ্যতমের ঊর্ধ্বতন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। 6 হচ্ছে উত্তরজীবের উপর প্রাকৃতিক নির্বাচনের ক্রিয়া, অপারেশনাল অফ ন্যাচারাল সিলেকশন অ্যামাং দ্য সার্ভাইভার্স। তাহলে আমরা 6টা ধাপ দেখতে পাচ্ছি প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনবাদের বর্ণনা। বংশবৃদ্ধির উচ্চ হার, প্রোডিগ্যালিটি অফ প্রোডাকশন। প্রতিটি জীব তার সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য নিরন্তর চেষ্টা চালাতে থাকে। জ্যামিতিক হারে বংশবৃদ্ধির প্রবণতা প্রত্যেক জীবের এক বিশেষ ধর্ম। যেমন 600 গ্রামের একটি স্ত্রী ইলিশ মাছ 6,20,000টি ডিম ও 1700 গ্রামের একটি স্ত্রী মাছ 18,67,000টি ডিম পাড়তে পারে। আবার ইলিশ মাছের প্রজনন ঋতু হলো জুন টু সেপ্টেম্বর ও জানুয়ারি টু এপ্রিল। যদি প্রত্যেকটি ডিম ফুটে বাচ্চা বের হতো এবং বাচ্চা বেঁচে থাকতো সবগুলো বাচ্চাই, তাহলে অচিরেই পানিতে স্থান সংকুলনের অভাবে ডাঙ্গায় উঠে আসতো। কিন্তু বাস্তবে দেখা যায় প্রতিনিয়ত জীবন ও মৃত্যুর মধ্যে চলছে এক আপোষহীন সংগ্রাম। এটা হচ্ছে বংশবৃদ্ধির উচ্চ হার। 2 হচ্ছে পরিবৃত্তির অসীম ক্ষমতা। যে কোনো একটি প্রজাতির সদস্যের মধ্যে আকৃতি, আচরণ, বর্ণ, শারীরবৃত্ত ইত্যাদি বৈষম্য বা বিভিন্নতা পরিলক্ষিত হয়। বিশেষ করে যেসব প্রজাতি যৌন প্রক্রিয়া বংশোৎপাদন করে তাদের মাঝে এমন 2টি সদস্য পাওয়া যাবে না যাদের মধ্যে হুবহু মিল রয়েছে। ডারউইনের মতে অবিরাম সংগ্রামের ফলে আত্মরক্ষার কারণে বহুবিধ শারীরিক পরিবর্তন বা স্ট্রাকচারাল ভ্যারিয়েশন সাধিত হয়। এই পরিবর্তনের ফলেই জীবে জীবে প্রকরণ বা পরিবৃত্তির সৃষ্টি হয়, ভ্যারিয়েশন সৃষ্টি হয়। ডারউইনের সময় জিন তত্ত্বের বংশগতীয় ব্যাখ্যা প্রকাশিত না হওয়ায় তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রকরণের মধ্যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নয় এমন প্রকরণের মধ্যে পার্থক্য নির্ণয় করতে ব্যর্থ হন। তাহলে বংশবৃদ্ধির উচ্চ হার এ পরিবৃত্তির অসীম ক্ষমতা এই বিষয় দুটি ডারউইন তার মতবাদে উল্লেখ করেন। 3 নম্বর হচ্ছে খাদ্য এবং স্থানের সীমাবদ্ধতা। অনুকূল পরিবেশে জীবের বংশবৃদ্ধির ক্ষমতা অসীম হলেও বাস্তবে তা দেখা হয় না। প্রতিটি প্রজাতির সংখ্যা বৃদ্ধির একটি সীমা রয়েছে। দেখা যায় যতগুলি সন্তান জন্মায় সবগুলি বেঁচে থাকে না। বেঁচে থাকা নির্ভর করে পর্যাপ্ত খাদ্য ও প্রয়োজনীয় আশ্রয়স্থলের প্রাপ্যতার উপর। ডারউইন বিশ্বাস করতেন যেহেতু খাদ্য ও স্থান সীমিত অবস্থার মধ্যে বিরাজমান, সেহেতু বংশবৃদ্ধির অত্যাধিক হারের ফলে জীবের সংখ্যাধিক্য জনিত সমস্যা জীবন যুদ্ধে অবিরত ঠেলে দিতে চায়। তাছাড়া নানা রকম শত্রু, রোগ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জীবের মৃত্যুর সম্ভাবনা থেকে যায়। তো আমরা এখানে একটি ন্যাচারাল সিলেকশনের স্লাইড দেখতে পাচ্ছি। প্রতিটি স্পিসিস শোজ ভেরিয়েশন, তারা আলাদা হতে চায়, আলাদা থাকতে চায়। এরপরে একজন আরেকজনকে তার স্থান থেকে গেট অফ মাই ল্যান্ড, আমার স্থান থেকে সরে যাও, দূরে যাও। কিন্তু সেটা বললে কি হবে? এখানে যে যোগ্য, যে ওই উপযুক্ত পরিবেশে টিকে থাকার মতো, যে সার্ভাইভ করার জন্য যে ফিট, সেই থাকবে। একজন আরেকজনকে বলতেছে গাটেড, যে ছোট আমরা যে প্রজাতিটি দেখতে পাচ্ছি সেটা বলতেছে গাটেড। গাটেড মানে তুমি আমার এই জায়গাটা লুণ্ঠন করছো। এ বলছে ইয়াম, ইস, বললেই হলো। তো এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে প্রজাতির মধ্যে ভ্যারিয়েশন এবং প্রজাতির মধ্যে স্ট্রাগল এবং প্রজাতির মধ্যে যে স্ট্রাগল করে সার্ভাইভ করতে পারবে, প্রকৃতি তাকেই তার জায়গায় রাখবে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি দ্য সার্ভাইভার্স, যারা টিকলো, উইল পাস অন দেয়ার বেটার জিনস টু দেয়ার অফস্প্রিং। তার অফস্প্রিং এর মধ্যে বেটার জিন, উন্নত মানের জিন স্থানান্তর দিল, হু উইল অলসো শো দ্য বেনিফিশিয়াল ভেরিয়েশন। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের, মানে প্রকৃতিতে কে টিকে থাকবে, এটি হচ্ছে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন।
আমরা 4 নম্বরে দেখব জীবন সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। সেটা আমরা স্লাইডে দেখে আসলাম। ধারণ ক্ষমতার চেয়ে বেশি জীব উৎপন্ন হওয়ায় অস্তিত্ব বজায় রাখার নিমিত্তে আহার, বাসস্থান ইত্যাদির জন্য সংগ্রাম অনিবার্য হয়ে পড়ে। বাঁচার জন্য প্রতিটি জীবের এই সংগ্রামই জীবন সংগ্রাম। মূলত প্রতিটি জীবের এই জীবন সংগ্রাম শুরু হয় জন্ম হতে এবং এই সংগ্রাম অবিরাম ধারায় প্রতিনিয়ত চলতে থাকে। এটি পরিবেশগত সংগ্রাম, অর্থাৎ প্রাকৃতিক বিভিন্ন ডিজাস্টারের সাথে আমাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। এটা অন্তঃপ্রজাতিক, অর্থাৎ একই প্রজাতির জীবের মধ্যে সংগ্রাম করতে হয় আহার, বাসস্থান, প্রজনন ইত্যাদির জন্য, যেটি অত্যন্ত প্রকট, যেমন মানুষে মানুষের সংগ্রাম। এরপরে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, অর্থাৎ একটি প্রজাতির সাথে আরেকটি প্রজাতির যে বিরোধ বা যে কম্পিটিশন, এটি জটিল, অন্তঃপ্রজাতিকের মতো অত প্রকট নয়, তারপরেও এটি একটি বিরোধ। যেমন ঘাস খেয়ে হরিণ বড় হয়, আবার হরিণ খেয়ে বাঘ জীবন ধারণ করে। তো এই একটির উপর আরেকটির রিলেশন আছে, একটির সাথে আরেকটা অনবরত সংগ্রামের মাধ্যমে টিকে থাকতে হচ্ছে। তো এটি হচ্ছে জীবন সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এরপরে যোগ্যতমের ঊর্ধ্বতন বা সার্ভাইভেবল অফ দ্য ফিটেস্ট। জীবন সংগ্রামে যারা নানা রকম পরিবৃত্তি ঘটিয়ে পরিবেশের সাথে খাপ খাইয়ে বাঁচার উপযোগী, কেবলমাত্র তারাই বেঁচে থাকবে। আর এই জীবন সংগ্রামে যারা পরাজিত হয়, অর্থাৎ যারা পরিবৃত্তি ঘটিয়েও প্রকৃতির প্রতিবন্ধকতাগুলোকে, ব্যারিয়ারগুলোকে, হার্ডেলগুলোকে কাটিয়ে উঠতে পারে না, তারা পৃথিবী হতে বিলীন হয়ে যাবে। কৃষক যেমন পুষ্ট চারাগুলোকে রেখে দেয় এবং অপুষ্ট চারাগুলোকে উপড়ে ফেলে দেয়, সেরকম আর কি। প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে ডারউইন কৃত্রিম নির্বাচন, যৌন নির্বাচন ও অনুকৃতের আশ্রয় গ্রহণ করেন। কৃত্রিম নির্বাচন হচ্ছে যেমন মানুষ ইচ্ছেমতো যৌন মিলনের মাধ্যমে নতুন গুণসম্পন্ন ধান, পাট ইত্যাদি জীব যেমন উৎপাদন করে, ঠিক যেহেতু নেচার একটি বিরাট শক্তির আধার, সেও কি করবে, নানা প্রকারের পরিবৃত্তি এনে নতুন প্রজাতি সৃষ্টি করতে সক্ষম হবে। হচ্ছে যৌন নির্বাচন। জীবজগতে যৌন মিলন ও প্রজননের জন্য অবিরত সংগ্রাম চলছে, আর এই দ্বন্দ্বের ফলে যৌন নির্বাচনের প্রসঙ্গে এসে যায়। যৌন মিলনের প্রতিযোগিতার উপরে যৌন নির্বাচন নির্ভর করে। যেমন ময়ূরের রূপচ্ছটা ময়ূরের মন ভুলানোর জন্য সৃষ্টি হয়েছে। অনুকৃতি, প্রকৃতিতে প্রতিটি জীব তার পরিবেশের সাথে অভিযোজিত হয়ে বাস করতে চায়। এই অভিযোজনের বহু বছরের যোগ বিয়োগের ফলে প্রতিষ্ঠিত। বাঁচার জন্য জীবকুল যেমন পরিবেশের সাথে অভিযোজিত হয়, তেমনি নির্জীব বস্তু, গাছপালা প্রভৃতি প্রাণী ইত্যাদির ন্যায় হুবহু অনুকরণ করে শত্রুকে ফাঁকি দিয়ে মৃত্যুর হাত থেকে কৌশলে আশ্রয় নেয়। অনুকৃতি আত্মরক্ষামূলক বা আক্রমণাত্মক হতে পারে। যেমন আমরা একটা দুইটি টার্ম দেখতে পাচ্ছি, মিমিক্রি এবং ক্যামোফ্লেজ। মিমিক্রি হচ্ছে allows one animal to look, sound or act like another animal। অন্য এলিমেন্টের মতো দেখতে হবে, অথবা তার মতো কাজ হবে, অথবা তার মতো শব্দ উৎপাদন করতে পারবে। টু ফুল প্রিডেটরস, অর্থাৎ তার শিকারীকে সে বোকা বানাবে। ইনটু থিঙ্কিং টু পয়জনাস অর ডেঞ্জারাস, যাতে তার শত্রু মনে করে যে সেটা বিষাক্ত নাকি বিপজ্জনক। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যাচার মতো একটা প্রজাপতির অবয়ব বা প্রজাপতির গঠন। এই যে বিষয়, আবার এটা ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ ইজ হোয়ার অ্যানিমেলস ইউজ প্রাইমারিলি কালার বাট সামটাইমস শেপ টু ব্লেন্ড ইন উইথ দেয়ার এনভায়রনমেন্ট। অর্থাৎ এই যে আমরা একটা গিরগিটির মতো একটা রেপটাইলস দেখতে পাচ্ছি, যেটি প্রকৃতির সাথে মিশে গেছে, প্রকৃতির কালারের মতো তার কালারেশন, এটা ক্যামোফ্লেজ। ফলে এই ক্যামোফ্লেজ মেক্স ইট হার্ড ফর এনিমিজ টু সিঙ্গেল আউট ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ তার শত্রুকে একটি ইয়ার মধ্যে ফেলে দেয়, যে তাকে শনাক্ত করতেই শত্রুর কষ্ট হয়ে যায়। এটি হচ্ছে ক্যামোফ্লেজ। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে অনুকৃতি, যেটি ডারউইন বলছেন যে পরিবেশের সাথে অভিযোজিত হয়ে বাস করতে চায়, সে যাতে টিকে থাকতে পারে এবং প্রতিকূল পরিবেশে এবং শত্রুর হাত থেকে সে যেন সংগ্রাম করে তার জীবনটাকে রক্ষা করতে পারে। এরপরে উত্তর জীবের উপরে প্রাকৃতিক নির্বাচনের ক্রিয়া, অপারেশনাল অফ ন্যাচারাল সিলেকশন অ্যামাংস্ট দ্য সার্ভাইভার্স। আমরা এখানে দেখতে পাচ্ছি ডারউইন ফিন্সের অ্যানসেস্ট্রাল, যেটা সিড ইটিং, অর্থাৎ তার পূর্বপুরুষ ছিল দক্ষিণ আমেরিকার থেকে আসা, যারা শস্য দানা খেত। এর মধ্যে দেখো ডাইভার্সিফাইড হয়ে গেছে। একটা জেনাস আসছে জিওস্পিজা, একটি জেনাস ক্যামারিঙ্কাস,
এরপরে ওয়ার্বলার ফিন্স আসছে, যেগুলো বিভিন্ন এবং খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে তাদের ভিতরে পরিবর্তন এসে গেছে। যেমন এই যে লার্জ গ্রাউন্ড ফিন্স, যারা সিড খায় তাদের বিকের গঠন একরকম হয়ে গেছে, যারা ক্যাকটাস খায় তাদের বিকের গঠন, যারা ভেজিটেরিয়ান তাদের বিক বা চঞ্চুর গঠন একরকম, যারা আবার টুলস ইউজ করে যেমন কাঠঠোকরার মতো, এই তাদের আবার বিক বিভিন্ন গঠনের। এই যে পরিবেশের সাথে অভিযোজিত হতে গিয়ে তাদের মধ্যে ডাইভার্সিফাইড হয়ে গেছে, অ্যাডাপটিভ রেডিয়েশন হয়ে গেছে। এখানে আমরা বিভিন্ন ধরনের ফিন্স প্রজাতির পাখি দেখতে পাচ্ছি। এগুলো ডারউইন এই ফিন্স গ্যালাপাগোস আইল্যান্ডে উনি দেখতে পেয়েছেন 13 প্রজাতির, এবং পরবর্তীতে একটি প্রজাতি পাওয়া গিয়েছিল। এই 14 প্রজাতির ফিন্স পাখি, যেটা ডারউইনের মতবাদকে অত্যন্ত জোরালো করেছে। ডারউইন তার অরিজিন অফ স্পেসিস গ্রন্থে উল্লেখ করেছেন, প্রাকৃতিক নির্বাচনের শেষ ফল এই যে প্রত্যেকটি জীব তার অবস্থা অনুসারে উত্তরোত্তর উন্নত হওয়ার পানে প্রবৃত্ত হয়। এই উন্নতি বৃহৎ সংখ্যক সজীব পদার্থকে তাদের অঙ্গ সংস্থানের ক্রমোন্নতির সাধনে অবশ্যম্ভাবী রূপে উদ্বুদ্ধ করে। সময়ের সংযোগে প্রাকৃতিক নির্বাচন জৈবিক উৎকর্ষতা উৎপন্ন করে। এভাবে প্রাকৃতিক নির্বাচনে ওই সকল প্রকরণগুলোই নির্বাচিত হবে যাদের মধ্যে নির্বাচনে জয়ী হওয়ার মতো উপযুক্ত গুণের সমাবেশ ঘটেছে, এবং ওই উপযুক্ত গুণগুলোই সেই প্রকরণের সন্তান সন্ততিতে সঞ্চারিত হবে। কাজেই কয়েক জেনারেশন পরের বংশধরদের কতিপয় জীব তাদের পূর্বপুরুষ হতে বিভিন্ন বৈশিষ্ট্যে ভিন্নতর হবে এবং নতুন প্রজাতিতে পরিণত হবে। আর প্রকরণের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি বিবর্তনের মূল কথা। তাহলে আমরা বিষয়টাকে দেখতে পাচ্ছি, উত্তরজীবের উপরে প্রাকৃতিক নির্বাচনের ক্রিয়া, অপারেশনাল অফ ন্যাচারাল সিলেকশন অ্যামাংস্ট দ্য সার্ভাইভার্স। অর্থাৎ এই যে অনেক আগে দক্ষিণ আমেরিকা থেকে গ্যালাপাগোস আইল্যান্ডে পূর্বপুরুষরা এসেছিল, অ্যানসেস্টর সিড ইটিং ফিঞ্চ, তাদের ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জন বিভিন্ন ধরনের খাদ্যের উপরে ডিপেন্ড হওয়ার কারণে, হ্যাবিটেট নিশ আলাদা আলাদা হওয়ার কারণে তাদের ভিতরে প্রকরণ আলাদা আলাদা প্রকরণের সৃষ্টি হয়েছে। ফলে তাদের পূর্বপুরুষ এক হলেও এই যে নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে, এটি হচ্ছে বিবর্তনের মূল কথা। প্রকরণের মাধ্যমে নতুন প্রজাতিতে উৎপত্তি বিবর্তনের মূল কথা বা ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের সার বক্তব্য। তা আমরা 1 থেকে 6টি পর্যন্ত বিভিন্ন শিরোনাম দেখলাম। তো আমরা এটাকে যদি সিদ্ধান্তগুলোকে যদি ছক আকারে উপস্থাপন করি, তাহলে দেখব প্রথম 6টি ঘটনা পোস্টুলেশন এবং পরবর্তী সিদ্ধান্ত বা ডিডাকশন। বংশবৃদ্ধির উচ্চ হার ও খাদ্য এবং স্থানের সীমাবদ্ধতার সিদ্ধান্ত আসছে জীবন সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। জীবন সংগ্রাম এবং পরিবৃত্তি অর্থাৎ অমনিপোটেন্স অফ ভ্যারিয়েশন অ্যামংস্ট দ্য ইন্ডিভিডুয়াল। জীবের ভিতরে ভ্যারিয়েশন হওয়া, আলাদা হওয়া, প্রকরণ সৃষ্টি হওয়া, সার্ভাইভ করার মিলে হচ্ছে যোগ্যতমের ঊর্ধ্বতন বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কে প্রকৃতিতে টিকে থাকবে, কে প্রকৃতিতে যোগ্যতা অর্জন করবে, এই যোগ্যতমের ঊর্ধ্বতন এবং উত্তরজীবের উপরে প্রাকৃতিক নির্বাচনের ক্রিয়া বা ন্যাচারাল সিলেকশন অ্যামংস্ট দ্য সার্ভাইভার্স মিলে হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি বা স্পেসিয়েশন। পূর্ববর্তী জীব থেকে, তার পূর্বপুরুষ থেকে নতুন ধরনের প্রজাতির সৃষ্টি হবে। তো এটি হচ্ছে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের যে মৌলিক সিদ্ধান্তগুলো, সেটি আমরা ছক আকারে এভাবে উপস্থাপন করতে পারি। তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে ডারউইনের জীবন ইতিহাস এবং ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ। আমরা ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ আজকে পড়লাম। আগামীতে ইনশাআল্লাহ ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদের যে লিমিটেশনস আছে, যে সমালোচনা আছে, ক্রিটিসিজম, সেটা আলোচনা করব এবং নব্য ডারউইনবাদ আলোচনা করব। ডারউইনবাদ এবং ল্যামার্কবাদের ভিতরে পার্থক্য আলোচনা করব। তো আজকে আমরা